আসসালামু আলাইকুম। আমি জুনাইদ। এই মুহূর্তে আমি আছি ঢাকা আরামবাগে। তো এই মুহূর্তে আমি গ্রিন লাইন কাউন্টারের পাশে একটা দোকানে আছি। আমি যাচ্ছি কক্সবাজারে আমার বন্ধুকে নিয়ে। আমরা একটা দোকানে এসেছি, কিছু খাবার টাবার নিয়ে গাড়িতে উঠবো। সেই ফাঁকে আমি আমার ভিডিওটি শুরু করছি আজকে। তা আপনাদের সঙ্গে আমার কক্সবাজার ট্রিপটি শেয়ার করবো, আমার সঙ্গেই থাকুন। এখান থেকে কিছু চিপস নিলাম, আর হচ্ছে বাটার বন। বাটার বন আকিজ গ্রুপের। অনেক কিছু পাওয়া যায় এখানে। এগুলো ফ্রুট বান। গ্রিন লাইন পরিবহনে আছি। কক্সবাজারে যাবার বাস চলে এসছে। টিকিটের মূল্য হচ্ছে 2200 টাকা, ঢাকা থেকে কক্সবাজার। আমাদের বাস চলে এসছে। এটা হচ্ছে দোতলা বাস। এই হচ্ছে বাসের ভেতরে, আর এগুলো হচ্ছে সিট। এগুলো হচ্ছে বিজনেস ক্লাস সিট, যেগুলোর ভাড়া হচ্ছে 2200 টাকা। গ্রিন ভিউ হোটেল অ্যান্ড রেস্তোরাঁ, এটিতে 20 মিনিটের একটি যাত্রা বিরতি। অনেক অনেক বাস, প্রচুর মানুষ ট্রাভেল করছেন বিভিন্ন জায়গায়। এখন বাজে রাত 2:37। প্রচুর গাড়ি ঘোড়া চলছে রাস্তায়। আমরা কক্সবাজারে চলে এসেছি। আমরা কক্সবাজারে। আমরা কক্সবাজারে এসে পৌঁছালাম, চলে এসেছি কক্সবাজারে। এখন যাচ্ছি সকালের নাস্তা করতে। এখন বাজে 8:54। অলমোস্ট 9 ঘন্টা লাগলো। বিরতি ছিল 30 মিনিটের মতো মাঝখানে। আর এখন এই হচ্ছে কক্সবাজারের বাস স্ট্যান্ড থেকে যাচ্ছি, নাস্তা করতে যাব একটা হোটেলে। তারপরে হোটেলে চেক ইন করবো। তো চেক ইন একটু সময় লাগবে। তো নাস্তা করে তারপরে হোটেলে যেয়ে দেখি কি অবস্থা, কখন করা যায়, কখন আমাদেরকে চেক ইন করতে দেয়। বাস স্ট্যান্ড থেকে নামার পরে এই রোড দিয়েই আপনাকে যেতে হবে।
মূলত এই রাস্তা দিয়ে আপনাকে প্রথমে যেতে হবে কক্সবাজারের ভিতরে। আপনারা যারা দেশের বাইরে আছেন তারা বা বাংলাদেশে আছেন তারা কক্সবাজার সম্পর্কে ধারণা পেতে হলে দেখতে পারেন। হোটেল গ্র্যান্ড প্যাসিফিক, এটা এই মাসে নতুন করা হয়েছে। কলিমুল্লাহ মামা আমাদেরকে একটা হোটেলে নামিয়ে দিল, পালঙ্কি রেস্টুরেন্ট, তাজদার রেস্টুরেন্ট। এটি হচ্ছে আমাদের সকালের নাস্তার মেনু। এখানে 500 টাকা নাস্তা, প্যাকেজ 1, 2 হচ্ছে 350, প্যাকেজ 3 হচ্ছে 250। এখানে লেখা আছে যদি সুন্দর একখান মুখ পাইতাম। তা আমার বন্ধু সুন্দর একখান মুখ পেয়ে গেছে আমার ভাবিকে। আজকে আমাদের নাস্তার মেনুতে আছে ডিম অমলেট, খাসির পায়া, সবজি, ডাল, পরোটা। এটা হচ্ছে আমাদের হোটেল, হোটেল আমিন ইন্টারন্যাশনাল। আমরা হোটেলে চেক ইন করলাম, এবার হোটেল রুমটি আপনাদেরকে আমি একটা ট্যুর দিচ্ছি। আমরা মাত্র চেক ইন করলাম হোটেলে, এই হোটেল রুমটি কীরকম আপনাদেরকে একটা ট্যুর দিচ্ছি। এখানে একটা ডাবল বেড আছে, টিভি, এসি, আর উপরে ইন্টেরিয়র সিলিং। আর এখানে হচ্ছে ড্রেসিং টেবিল আর ছোট একটা টেবিল বিল্ট ইন। আর এখানে হচ্ছে ক্লোজেট, কাপড় রাখার জন্য। আর এইখানে অ্যামেনিটিস হিসাবে যাই হোক টয়লেট টিস্যু এখানে দেওয়া, ছোট্ট একটা ব্রাশ দেওয়া, এটা হচ্ছে 2 জনের জন্য রুম। তারপর আছে এখানে একটু শ্যাম্পু, তারপরে হচ্ছে টুথপেস্ট, আর হচ্ছে সোপ, আর 2টা পানি। আর এখানে হচ্ছে বাথরুম, এটা হচ্ছে একটা ফুল বাথরুম। মূলত বাংলাদেশে আলাদাভাবে কোনো বাথরুমের সচরাচর গোসলের জায়গা থাকে না, তো এইখানেই আপনার শাওয়ার করতে হবে। ফুল টাইলস করা, পানিটা চলে যাবে ভিতরে। আর আসলে বাইরে শাওয়ার করার কারণে সব সময় বাথরুমটা আসলে ভেজা থাকে বাংলাদেশে। এইটা আপনারা আলাদা, মানে আমেরিকার মতো ওইরকম আলাদা শাওয়ারের সিস্টেম থাকে না এখানে। তো এই হলো ফুল বাথ। আর পাশে একটা বারান্দা আছে। এটা হচ্ছে বাইরের পরিবেশ, হোটেল থেকে বাইরে। পাশে একটা রেস্টুরেন্ট দেখা যাচ্ছে, ওইখানে আমরা দুপুরে লাঞ্চ করব। এইরকম একটি রুম বর্তমান সময়ে ভাড়া হচ্ছে একদিনের জন্য 3200 টাকা। আর ডাবল বেডের যে রুমগুলো আছে, 2টা বেড থাকে, 4 জন ঘুমাতে পারবে, সেগুলোর ভাড়া হচ্ছে 4500 টাকা। আর আসলে বাংলাদেশের যে পানি, এগুলিতে প্রচুর পরিমাণে আয়রন থাকে, সেই কারণে আসলে 100% পরিষ্কার সম্ভব হয় না। কিছু কিছু দাগ লক্ষ্য করা যায়, যেমন ধরুন কুশনের মধ্যে এখানে একটু দাগ দেখা যাচ্ছে, এইখানে একটু দাগ দেখা যাচ্ছে, হয়তোবা একটু ময়লা এরকম আছে কিছু কিছু জায়গায়, দেয়ালের কর্নারে ময়লা আছে। এগুলো হয়তোবা ওনারা ফিক্স করবে ভবিষ্যতে,
একটু ময়লা টলা হয়ে গেছে, আসলে সাইডগুলো একটু রং করা দরকার। তো যাই হোক, একদম 5 স্টার হোটেল ছাড়া এই ধরনের ভালো সার্ভিস বা 100% ক্লিনলিনেস পাওয়া সম্ভব না। তবে ওরা ক্লিন করেছে, কিন্তু সেটা পরিষ্কার হয়নি, কারণ এটা পানির একটা আয়রনের একটা প্রবণতা এখানে আছে, সেজন্য। হোটেলে চেক ইন করে আমরা একটু বের হয়েছে বিচ এলাকাটা ঘুরে দেখতে। মায়া ভাত করেন বিরিয়ানি হাউস। যারা পৃথিবীর অন্যান্য দেশগুলো ঘুরেছেন তারা হয়তো বা কিছুটা পার্থক্য করতে পারবেন কক্সবাজারের সঙ্গে। কক্সবাজার হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত। উন্নয়নের ছোঁয়ার কিছুটা অভাব, এছাড়া সব ঠিক আছে। আমরা বিচের দিকে যাচ্ছি। এগুলি কি গরু? গরু এখানে কি করছে জানি না। বাহ, সমুদ্র বিচের পাশে গরু দেখতে পাচ্ছি, বাহ চমৎকার। তো বিচ থেকে এই হচ্ছে বিচ, এটা দেখতে খুবই সুন্দর, ভালো লাগছে, কিন্তু বিচের আশপাশের পরিবেশটা দেখুন। বিচ থেকে যে পিছনের পরিবেশটা। আর এই হচ্ছে রামাদা হোটেল, খুবই এক্সপেন্সিভ। 2 রাতের জন্য আমরা দেখেছিলাম প্রায় 1,18,000 টাকা রামাদা হোটেল। মানে একদম এটা হচ্ছে বিচ ফ্রন্ট, সেই জন্য হয়তো বা। আসলে আমরা যদি এই পাশটা বাদ দিই, জাস্ট এই পাশটা দেখি, চমৎকার। সাগরটা খুবই চমৎকার। চমৎকার বালি, বডি মাসাজ চলছে এখানে। এর মধ্যে একজন আছে খবর, এটা মেসেজ করে যার মেসেজ করতেছে এর ঘুম পাড়ায় যাবে, বুঝছো? ঘুম পাড়ায় আর একজন খবর থেকে মোবাইল নিয়ে নেবে, মানি ব্যাগ নিয়ে নেবে, নিয়ে নিয়েছে। ক্যামেরাম্যান, ঘোড়ায়ও এখানে ওঠা যায়, ঘোড়া। তারপর ছবি তুলছে। আমি এখন যেই মুহূর্তে আছি, এখন একটা ছুটির সিজন চলছে, 4 দিনের একটানা ছুটি, সেজন্য প্রচুর মানুষ। আর কোনো হোটেল অ্যাভেলেবেল নেই এই কক্সবাজারে। আমরা হয়তো বা 20টা হোটেলে কল দিয়েছিলাম, একদিন থাকে তো আরেকদিন থাকে না। যাই হোক, মিল ছিল না, শেষ পর্যন্ত একটা হোটেল পেয়েছি। তো যেটা আমি দেখতে পাচ্ছি, মানুষ এখানে নামছে পানিতে, ক্যামেরাম্যানরা ছবিও তুলছে এখানে। এটা হচ্ছে কক্সবাজার মেইন যে সমুদ্র সৈকত, এইখানে কলাতলি বিচ, যেটা কিনা হোটেল রামাদার অপোজিটে। চমৎকার, বিচের পাশে অনেক কিছু বিক্রি হয় এখানে, ঝালমুড়ি। সমুদ্রের ঢেউটা খুবই চমৎকার লাগে, যে কোনো সমুদ্রের পাড়েই যান না কেন আপনি। এই যে সাউন্ডটা, এটা হচ্ছে একটা সুদিং সাউন্ড, খুবই সুন্দর। আমি
আমি আর বন্ধু দুজন মিলে হাঁটছি সমুদ্রের পাড়ে। জোয়ার আসছে তো, বুঝছো বন্ধু? জোয়ার আসছে, এই সমুদ্র সৈকত আসলে বাংলাদেশি ছাড়া অন্য যে কোনো দেশের নাগরিকের জন্য এটা ওই রকম ফ্রেন্ডলি না। আর এখানে প্রাইভেসি তো বলতেই নেই, কারণ এখানে মানুষের চাইতে হকার হচ্ছে এখানে বেশি। এখানে কেউ ঘোড়ায় উঠবে কিনা, কেউ ছবি তুলবে কিনা, কারো কিছু লাগবে কিনা, এই সমস্ত জিনিসপত্র নিয়ে খুবই ব্যস্ত এখানে। এই ধরনের জিনিসগুলো ভাড়া দেওয়া হয়, এগুলো মাঝখানে ওরা ব্যবসা করছে এখানে। অনেকেই দল বেঁধে বেড়াতে এসছেন কক্সবাজারে। দল বেঁধে আসলে ঘোরাফেরা করার মজাটাই আলাদা। বিভিন্ন দেশের মতো একজন লাইফ গার্ড দেখা যাচ্ছে, আসলে একজনই লাইফ গার্ড। এত বড় সমুদ্রে, এত বড় বিচের মধ্যে একজনকে দেখতে পেলাম মাত্র, লাইফ গার্ড টাওয়ার। যাই হোক, আশা করি উনি সক্ষম হবেন বিপজ্জনক মুহূর্তে কাউকে উদ্ধার করার জন্য। কক্সবাজার গরুটা তো দেখার শখ জাগে যে বিশ্বের সবচেয়ে বড় লং বিচ, আমি তো যাই। কক্সবাজার বিচের মধ্যে এখানে গরু কোত্থেকে আসলো, আমার এটা প্রশ্ন। আসলে আমি সবচেয়ে অবাক লেগেছে যে এখানে গরু চলে এসছে। তো গরুটা কোথায় যাচ্ছে? আরো কিন্তু আছে গরু এরকম, আসলে একদম বিচের ভিতরে চলে যাচ্ছে। আমি জানি না, দেখতেই পাচ্ছেন আরো ওইদিকে যাচ্ছে। যাই হোক, আরো গরু এইদিকে আছে। তো আমি যদি এটার রহস্যটা উদ্ঘাটন করতে পারতাম তাহলে হয়তো বা জানা যেত যে গরু কেন এখানে। বন্ধু, এটা কি গরু কেন এখানে, এটা কি জানা যাবে এখানে কেন? মানে এটা পোষে এখানে, গরু পালে এই রোদে, ঘাস নাই কিছু নাই, এখানে গরু। আমি একটু গরুটার পিছনে পিছনে যে এটা আরেকটা গরু আসলে। তা আমার বন্ধু বলছিল যে গরুরও হয়তো বা বীচ দেখার শখ জেগেছে, সেজন্য আসছে। যাই হোক, আর ওইদিকে যাচ্ছি না। এইখানে অনেকগুলো গরু দেখতে পাচ্ছি, আমি জানি না কেন এখানে ওনারা আছে এগুলো গরু। যাই হোক, এখানে একদম গরু, ছোট একটা কুকুর, একদম ছোট বাচ্চা গরু। এই কটা কত ছোট্ট গরুটা, এত কিউট লাগছে। ও মাই গুডনেস, অনেক কিউট এটা। আর সেটা মাত্র বর্ন হয়েছে, এগুলো মানে বয়স খুবই কম হবে। তা আমরা একজনকে জিজ্ঞেস করি আসলে এই গরুটা, মানে এখানে গরু কি করে, কোথা থেকে, এগুলো কিসের জন্য রাখা। বন্ধু, তুমি একটু জিজ্ঞেস করো না। কি হয়? পর্যন্ত গরুর রহস্য উন্মোচন হলো, সেটা হচ্ছে আশপাশের এলাকায় যারা গরু পোষে তারা এগুলো এখানে ছেড়ে দিয়েছেন যেন এখানে খাবার, বিভিন্ন ধরনের খাবারের খোসা ওরা খাবারের জন্য এখানে ছুটে আসে। চমৎকার, অসাধারণ। একবার এসে আসলে এক এক রকম
মানে এখানে নতুনত্ব পাওয়া যায়। 2015-তে আমি একবার এসেছিলাম, তখন আবার গরু টরু ছিল না। এই বছর নতুন গরু যোগ হয়েছে এই বিচে। ভালো লাগলো দেখে, আসলে নতুন অভিজ্ঞতা। এর আগে 10টা পর্যন্ত তোমার পিছনে পড়বে, বুঝছো? তুমি না শালিক রেস্টুরেন্টে এসেছি দুপুরের লাঞ্চ করার জন্য। এখানে তাজা মাছ রান্না করে দেওয়া হয়। বিশাল রেস্তোরাঁ। দুপুরের খাবারে আমরা অর্ডার করেছি সাদা ভাত, আর হচ্ছে রূপচাঁদা মাছ, তারপর হচ্ছে লইট্টা ফ্রাই, এই হচ্ছে ভর্তা আর ডাল। টোটাল আমাদের বিল এসছে 3,385 টাকা। দুপুরে খাবারের পর আমরা এসেছিলাম আবার একটু এই বিচে ঘুরে দেখতে। দেখা গেল প্রচুর পরিমাণে চিপসের প্যাকেট, প্লাস্টিকের বোতল এই গ্রাউন্ডে রয়েছে। তো যাই হোক, পানি আসলে অনেক জোয়ার ছিল তখন, এখন ভাটার দিকে যাচ্ছে। পানি ছিল এইখানে, পানি নামতে নামতে অনেক দূর পর্যন্ত পানি চলে গেছে। এবার যাব ইনানি বিচে, এখান থেকে 1 ঘন্টার পথ। বিচে নামার সময় মূল্যবান জিনিসপত্র হোটেলে রেখে আসাই উত্তম। এটা ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন থেকে এখানে লেখা আছে। পাঁচুয়ার চেকের দিকে যাচ্ছি এবং ইরানি বিচ ওই এলাকার দিকে যাচ্ছি। আর হিমছড়ি সামনে আছে। আমরা যেতে যেতে সামনে সমুদ্র দেখা যাচ্ছে, খুবই সুন্দর জায়গা। আর খুবই সুন্দর জায়গা এই আশপাশে, কিন্তু আসলে কোনো মানে এখানে কোনো পার্কিং লট নেই। এখানে যে কেউ সমুদ্রে গোসল করে জামা কাপড় চেঞ্জ করবে সেই ধরনের কোনো ব্যবস্থা নেই। ইনানি বিচের দিকে যেতে যেতে সামনে খুবই চমৎকার বিচের দৃশ্য দেখা যায়। এটা হচ্ছে মেরিন ড্রাইভ হাইওয়ে, দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার একটা রাস্তা। কিন্তু আমার দৃষ্টিতে এখানে যদি কোনো একটা পার্কিং লট থাকতো, যেখানে কিনা 500 থেকে 1000 গাড়ি পার্কিং করা যাবে, এবং একটা বিচে যাওয়ার মতো কোনো ব্যবস্থা থাকতো, যেখানে কিনা মানুষ গোসলের শেষে ছেলে মেয়ে আলাদা জামা কাপড় চেঞ্জ করবে, তারপরে ওইখানে ওয়াশরুম থাকবে, গোসলের জায়গা থাকবে, এই ধরনের যদি ব্যবস্থা থাকতো তাহলে হয়তো বা খুবই ভালো হতো, যেটা কিনা দেশের বাইরে হয়। আর আমাদের দেশের সরকারের আসলে অন্যান্য দেশ থেকে ওনারা যেহেতু অনেক ট্রাভেল করেন, তাদের আসলে একটু মনে হয় ভালো ভালো জিনিসগুলো ফলো করা উচিত, যে কীভাবে করলে একটা জিনিস সুন্দর হবে সেটা, এবং দেশের উন্নয়ন হবে। এখন যে অবস্থা, আমার মনে হচ্ছে যে কেউ কোনোদিন হয়তো বা একবার যদি কোনো বিদেশি আসেন কক্সবাজারে, আর দ্বিতীয়বার কোনোদিন ওনারা আসবেন না এখানে ট্রাভেল করার জন্য। আর সেই বিষয়ে আসলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা উচিত, এবং সেফটি সবচেয়ে বড় বিষয়, নিরাপত্তা ব্যবস্থা সবচেয়ে বড় বিষয়, সেটা জোরদার করা উচিত, এবং আরও বিভিন্ন বিষয়ে একটু সৌন্দর্য সচেতনতা হওয়া উচিত। আমরা আছি রেজু খালের উপরে, আর এখানে হচ্ছে নতুন ব্রিজ হচ্ছে ওই পাশে। নিচে পানসি নৌকা দেখা যাচ্ছে, এখানে নৌকাতে ওঠা যায়। ওই যে পানসি, যেগুলোরে পানসি। আছি পাটোয়া টেকে। পাটোয়া টেকে আসলাম একটা অটো ভাড়া করে, 1000 টাকা হচ্ছে আপ ডাউন। এটা একটা বিচ এরিয়া, যেখানে কিনা আপনি ঘোড়ায় উঠতে পারবেন, তারপর বিচটা একটু উপভোগ করতে পারবেন। এখানে প্রচন্ড বাতাস, এই মুহূর্তে প্রচন্ড বাতাস হচ্ছে।
হচ্ছে সমুদ্র সৈকত আর এই পাশে হচ্ছে পাহাড়। বাইরে প্রচন্ড বাতাস। কিছুক্ষণের মধ্যেই সূর্য অস্ত যাবে, দেখতে খুবই ভালো লাগছে। বন্ধু এবং তার বউয়ের ফটোগ্রাফি করছি। রেডি রেডি সেট গো। কিছুক্ষণের মধ্যেই সূর্য অস্ত যাবে, সেই দৃশ্যটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। সূর্য আস্তে আস্তে অস্ত যাচ্ছে। অনেক মানুষ দাঁড়িয়ে সূর্যাস্ত উপভোগ করার জন্য অপেক্ষা করছে। বিচের সামনে ডাব বিক্রি হয়। এই কচি ডাবগুলি হচ্ছে 120 টাকা আর এগুলি হচ্ছে 120। থ্যাংক ইউ মামা। এই ডাব হচ্ছে 120 টাকা আর এটা হচ্ছে 130 টাকা। বেশি করে নিতে হবে, একটু কম করে ধরেন। ওরে কি পানি কি এটার মধ্যে আবার শ্বাসও হয়েছে। টাপ টাপ নামে একটা রেস্টুরেন্ট আছে এখানে। এই গাড়িগুলো দিয়ে যাত্রী পরিবহন করা হয় এই লাইনে। বাইরে থেকে এসে আসলে অনেক টায়ার্ড ছিলাম। এইমাত্র আসলাম রাতের খাবার খেতে বৈশাখী রেস্তোরাঁতে। বৈশাখী রেস্তোরাঁ অ্যান্ড কাবাব। আমরা এখন রাতের খাবার কাবাব অর্ডার করেছি, নান রুটি আর হচ্ছে কাবাব, চিকেন শিক কাবাব। আমাদের রাতের খাবার চলে এসছে। এটা হচ্ছে গার্লিক নান, শিক কাবাব আর হচ্ছে চিকেন চাপ। আজকে আমরা পাটুয়া টেক থেকেই ফিরে এসেছি কারণ সূর্য অস্ত চলে গিয়েছিল। ইনানি বিচে আর যেতে পারিনি। ইনানি বিচ পাটুয়া টেক একই জিনিস, শুধু এক একটা জায়গা আলাদা, আর সেজন্য আর কোথাও থামিনি। আর ওইখানেও হোটেল রয়েছে। বে ওয়াচ হোটেলটা একটু রিজনেবল, 12,000 টাকা প্রতি রাত। আর হচ্ছে সি পার্ল হচ্ছে 20,000 টাকা প্রতি রাত, এক এক রুম। এই হোটেলগুলো দেখতে খুবই ভালো এবং 5 স্টার মানের আমার যতটুকু মনে হয়েছে বাইরে থেকে। আমরা এখন রাতের কক্সবাজার হেঁটে হেঁটে ঘুরে দেখছি খাবারের পর। আমার বন্ধু একটা চমৎকার মেনু সিলেক্ট করেছে, কাবাব এবং নান। খুবই ভালো লেগেছে খেয়ে, কারণ লাইট একটা খাবার দরকার ছিল রাতের বেলায়। আমরা এখন যাচ্ছি সুগন্ধা বিচে। রাস্তায় হাঁটতে হাঁটতে একটা জিনিস চোখে পড়লো, সেটা হচ্ছে একটা রেস্টুরেন্টের নাম হচ্ছে শ্বশুর বাড়ি রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের নামে যে আসলে বর্তমানে কত ধরনের বৈচিত্র্যতা এসছে সেটাই আসলে দেখতে পাচ্ছি। রাইট, মাথা নষ্ট রেস্টুরেন্টের নাম। তারপরে হচ্ছে খাইলে পস্তাইবেন, না খাইলেও পস্তাবেন, এই ধরনের মানে যত অনেক ধরনের ইউনিক নাম এসছে বর্তমানে এই রেস্টুরেন্ট জগতে। বিশাল শুটকির মার্কেট, বিভিন্ন ধরনের শুটকি পাওয়া যায় এখানে। ছুরি শুটকি, লইট্টা শুটকি, অনেক কিছু। সুগন্ধা বিচে যাবার পথে প্রচুর দোকানপাট আছে। আশেপাশে সামুদ্রিক বিভিন্ন জিনিস পাওয়া যায়।
সুগন্ধা বিচের কাছাকাছি চলে এসেছি। অনেকগুলো কুকুর এখানে শুয়ে আছে। তারপর হচ্ছে সুগন্ধা বিচ ঢুকছি। আমি আজকে সারা দিনে এই কক্সবাজারে কোনো বিদেশি পর্যটককে দেখিনি। এটা একদমই আসলে বিদেশিদের জন্য ফ্রেন্ডলি না আমার দৃষ্টিতে, কারণ দেশের বাইরে যারা থাকেন তারা এই ধরনের পরিবেশ একদমই পছন্দ করেন না। সুযোগ সুবিধা এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা খুবই প্রয়োজনীয় এই এলাকাতে। আর আমরা যেগুলো আসলে তৈরি করছি এই দেশে, কোনো পার্কিংয়ের ব্যবস্থা নেই, কোনো রেস্টরুমের ব্যবস্থা নেই। কারো যদি রেস্টরুমে যেতে হয় কোথায় যাবে? আর এখানে 12টার সময় গরু দেখা যাচ্ছে সি বিচে। যাই হোক, সি বিচের দিকে যাচ্ছি, একটু ঘুরে তারপরে আবার ফিরে যাব। রাতের বেলায় আসলে কিছু দেখা যায় না সমুদ্রে, বাট এটার যে পানির শব্দটা, পানির যে গর্জন, এটা খুবই ভালো লাগে শুনতে। কিছুক্ষণ পর পর একটা সমুদ্রের যে গর্জন আসছে বা যে সাউন্ড হচ্ছে, খুব ভালো লাগে আসলে এখানে দাঁড়িয়ে এই সাউন্ডটা শুনতে। প্রচুর মানুষ আছে এখানে, সবাই এই শব্দটাই উপভোগ করছেন। আর মানুষ এখানে মানে ছোট ছোট দোকান নিয়ে বসছে হকাররা, ওইভাবে একটা ডিস্টেন্সও নেই, খুবই কাছাকাছি এখানে। আর এখানে বিভিন্ন ধরনের দোকানপাট, মানে একটা প্রাইভেসি যে থাকে হাঁটতে গেলে, এগুলোও নাই আসলে। আর প্রচুর ময়লা বিভিন্ন জায়গায় তো আছেই বালির মধ্যে। সো আপনাদেরকে একটা ময়লার স্ট্যাচু আমি দেখাবো কিছুক্ষণের মধ্যে। সুপ্রিয় দর্শক, কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কক্সবাজার সমুদ্র সৈকতে প্রচুর পরিমাণে ময়লা ফেলা হয়, প্লাস্টিকের বোতল, কাগজপত্র, বিভিন্ন কিছু। একজন আর্টিস্ট যিনি কিনা এই ময়লাগুলো কালেক্ট করে, গ্রুপ অফ আর্টিস্ট বলুন বা একজন আর্টিস্ট বলুন, এই ময়লাগুলো কালেক্ট করে তিনি একটা স্কাল্পচার বানিয়েছেন। এইখানে দেখুন, তো এখানে দেখা যাচ্ছে যে একজন মানুষ পৃথিবীটাকে ধরে আছেন। আর যেটা হচ্ছে যে দেখুন আসলে কত পরিমাণে ময়লা আবর্জনা এখানে ফেলা হচ্ছে, সেটা দিয়ে একটা চিত্রকর্ম তৈরি করা হয়েছে এখানে। আসলে আমাদের এখানে যদি রিসাইক্লিং প্রসেস ভালো থাকতো, তাহলে দেখুন এই প্লাস্টিক বা এই ময়লা থেকে একটা ভালো জিনিস উৎপাদন করা সম্ভব হতো। আর রিসাইক্লিং না করেই দেখুন একজন শিল্পী তিনি কি তৈরি করেছেন। এটা খুবই দৃষ্টিনন্দন এবং সুন্দর এবং একটা আর্টিস্টিক। এই দানব প্লাস্টিকটি তৈরি করেছে বিদ্যানন্দ নামে একটা প্রতিষ্ঠান, দেখা যাচ্ছে। তো বাংলাদেশে যারা বসবাস করছেন তাদের প্রতি অনুরোধ রইল, আপনারা যেখানে সেখানে ময়লা ফেলবেন না, আর সবাই সচেতন হবেন ময়লা ফেলার ক্ষেত্রে। এবং আসলে প্রশাসনেরও সেক্ষেত্রে সচেতন হতে হবে। বিভিন্ন রাস্তাঘাটে ময়লা ফেলার যে ডাস্টবিন আছে সেগুলো প্রচুর পরিমাণে
বাড়াতে হবে এবং প্রচুর পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দিতে হবে বিভিন্ন জায়গায় দেশের রাস্তাঘাট, বিভিন্ন যে ট্যুরিস্ট পর্যটক স্থানগুলো আছে সেগুলোতে। আপনারা যারা দেশের বাইরে ভ্রমণ করেন তারা অবশ্যই জানেন এবং পরামর্শ দিতে পারেন এবং পরামর্শ নিতে পারেন এক্ষেত্রে। স্কাল্পচার হচ্ছে এখানে, আর আশেপাশে ময়লাতে আসলে পুরো সি বিচ, প্রতিটা এলাকা, প্রতিটা জায়গা কত পরিষ্কার করবে মানুষ। এখানে যদি প্রফেশনাল বা কাউকে যদি নিয়োগ না দেওয়া হয়, অসম্ভব এগুলো পরিষ্কার রাখা। সুগন্ধা বিচ থেকে আমরা কলাতলি বিচে চলে এলাম একটা অটো ভাড়া করে, 80 টাকা ভাড়া। তো এটি হচ্ছে রামাদা, একটা 5 স্টার হোটেল। এটার সামনের পরিবেশ আসলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এর পাশে হচ্ছে একটা সাইমন হোটেল, আর একজন মানুষ এখানে মূত্রত্যাগ করছেন। এই যে ভদ্রলোক, একটা 5 স্টার হোটেলের সামনে এখানে দেখুন উনি এখানে মূত্রত্যাগ করছেন, আর এখানে গন্ধ প্রস্রাবের। এই মুহূর্তে আমরা এসেছি কলাতলি বিচে। হোটেল রামাদার সামনে যে বিচ সেইখানে। যাই হোক, আবার সমুদ্রের ঢেউ দেখলাম, আবার দেখছি সমুদ্রের ঢেউ। এখন বাজে রাত 1টা, অনেক নিরিবিলি হয়ে গেছে। বিচের পাশে যে বসার জায়গা আছে এগুলিতে বসতে হলে 60 টাকার প্রয়োজন হয়, 60 টাকা 1 ঘন্টার জন্য। কিছু মানুষ বসে বসে রাতের বেলায় উপভোগ করছেন এই সমুদ্রের ঢেউ। আমার পেছনেই হচ্ছে বিশাল সমুদ্র, যেটা কিনা পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ সমুদ্র সৈকত। আর সেই সমুদ্র সৈকতের অবস্থা এবং তার পরিবেশ আজকে আমার এই ভিডিওতে আপনারা দেখতে পেলেন। তা আমি আসলে ঘুরতে এসেছিলাম, আমার অনেক ভালো লেগেছে নিজের দেশে এখানে এসে। আসলে সচেতনতা এবং পর্যাপ্ত পর্যবেক্ষণ এবং রক্ষণাবেক্ষণের অভাবে আজকে আমাদের এই অবস্থা। তো যাই হোক, আশা করব প্রশাসন এবং আমরা যারা আছি তারা সবাই এই সমুদ্রের মতো বিশাল একটি মন নিয়ে আপনারা ভবিষ্যতে এগিয়ে আসবেন। আশা করি আমরা সবাই সচেতন হব, আমাদের ভবিষ্যৎ অনেক সুন্দর হবে, সেই আশাবাদ ব্যক্ত করে আজকে আমি কক্সবাজার থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আগামীকাল আবার ফিরে আসবো আমার আগামীকালকের দিনটি নিয়ে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।